অনেকেই জানি যে এই যে ডোনাল্ড ট্রাম্প আজকে থেকে 90 দিন আগে অর্থাৎ 3 মাস আগে যখন পৃথিবীর বিভিন্ন দেশের উপরে রপ্তানি পণ্য অর্থাৎ যে বিভিন্ন দেশ যে সমস্ত পণ্য এই আমেরিকাতে রপ্তানি করে, তো তার উপরে নানা কিসিমের নানা পরিমাণে একটা ট্যারিফ মানে শুল্ক বসিয়েছিল। তো তার মধ্যে বাংলাদেশে বসিয়েছিল 37%। এটা তো আমরা জানি নাকি। এখন এই ধরনের একটা ট্যারিফ বসানোর পরে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি কিন্তু সুন্দর করে একটা চিঠি লিখেছিলেন এই ডোনাল্ড ট্রাম্পের কাছে, এই ধরনের একটা অনুরোধ জানিয়ে যেন উনি বাংলাদেশের প্রতি বিশেষ সদয় হয়ে এই ট্যারিফটা এইরকম উচ্চ হারে না ধার্য করে আগে যেটা ছিল সেটাই নির্ধারণ করে দিতে। আমরা জানি যে আগে অর্থাৎ এই মানে এমনিতে যে ট্যারিফ এমনি আসে সেটা নাকি 15% বাংলাদেশ যে পণ্য ওই আমেরিকাতে রপ্তানি করে। এখন এই যে 37% যেটা এই ডোনাল্ড ট্রাম্প ধার্য করেছিল, এটা কিন্তু এই যে 15-র সাথে যোগ হবে। কিন্তু এখন যেটা আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যখন চিঠি লিখলেন, সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প কি ভয় পেয়ে গেল কি না কে জানে, সাথে সাথে এই যে 90 দিন সময় বেঁধে দিল। সারা পৃথিবীর সমস্ত দেশে এই যে ট্যারিফ ধার্য করছিল, তো এক চিঠিতে আমাদের মানে বিশেষ করে বাংলাদেশে এই চিঠি যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি যখন এই ডোনাল্ড ট্রাম্পের কাছে লিখছিলেন, তখন বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে তারা কিন্তু এভাবেই বিষয়টাকে উপস্থাপন করছিল যে দেখো দেখো ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা দেখো, উনি একখান চিঠি লিখছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর ডোনাল্ড ট্রাম্প ভয়ে থর কম্প হয়ে কি একেবারে 90 দিনের জন্য মানে 3 মাসের জন্যে এই শুল্ক স্থগিত করলো। এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প যেটা করলো সেটা হলো যে পৃথিবীর বিভিন্ন দেশকে আহ্বান জানালো তারা যেন এই শুল্ক বিষয়ে আলোচনা করে, অর্থাৎ আমেরিকার সরকারের যে শুল্ক অধিদপ্তর অথবা বাণিজ্য অধিদপ্তর তাদের লোকজনের সাথে আলাপ আলোচনা করে তারা যেন এটা সেটেলমেন্ট করে নেয়। এখন বাংলাদেশের তরফ থেকে কী ধরনের সেটেলমেন্ট করা হয়েছে বা আদৌ আলাপ আলোচনা করেছে কিনা বা সেই সুযোগ আমেরিকান গভর্নমেন্ট বাংলাদেশের কোনো প্রতিনিধিকে দিয়েছে কিনা আমরা জানি না। বাট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ভয়ে এই যে 90 দিন যে বন্ধ করেছিলেন না, তো 90 দিন যখন পার হয়ে গেল তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবারও ভয়ে ওই যে 2% ট্যারিফ কমিয়ে এখন 35% করেছে, বুঝেন নাই? তো এই হলো ঘটনা। এখন যখনই 35% করছে, আমি জানি না বাংলাদেশের এমন কি হলো, আসলে ভয়ের তো কিছু নেই, অন্যান্য দেশের উপরে তো ট্যারিফ ধার্য করা আছে, তাই না? তো সেক্ষেত্রে বাংলাদেশের পণ্য আমেরিকাতে ঢুকতে গেলে যদি এই 35% ট্যারিফ দিতে হয়, তো অন্য দেশেরও তো ট্যারিফ দিতে হবে। সেই হেতু বাংলাদেশের পণ্য যে সেখানে কম্পিটিশন করতে পারবে না এটা আমার মাথায় ঢোকে নাই। কিন্তু তারপরেও যে কোনো কারণেই হোক, এমনও হতে পারে যে এই উচ্চ হারের যে ট্যারিফ বাংলাদেশের পণ্য মেনলি কি যায় আমেরিকাতে, যায় ওই যে গার্মেন্টস পণ্য, তাই না? প্রায় 8 থেকে 10 বিলিয়ন ডলারের পণ্য এই আমেরিকাতে যায়। এবং আমি নিজে আমেরিকার এই যে ওয়ালমার্ট, তারপরে যে আরও অন্যান্য যে আছে রিটেইলার যে চেইন শপ আছে, তো সেখানে আমি দেখছি যে বাংলাদেশে তৈরি এই পোশাক কিন্তু মোটামুটি উল্লেখযোগ্য পরিমাণ বাংলাদেশে তৈরি পণ্য। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই উচ্চ হারে ট্যারিফ ধার্য করার কারণে, এবং খালি তো বাংলাদেশের জন্য না, সারা পৃথিবীর সব দেশের জন্যে, অর্থাৎ এই হেতু এমন হতে পারে যে এখন বাংলাদেশের থেকে রপ্তানি করা হোক, আর চায়না থেকে হোক, আর থাইল্যান্ড, মালয়েশিয়া অথবা কম্বোডিয়া, ভিয়েতনাম, যে কোনো দেশের থেকে রপ্তানি করা হোক না কেন, ওগুলোর দাম তো আসলে বেড়ে যাবে, তাই না? এবং সেই হেতু এমনও হতে পারে যে আমেরিকায় হয়তো গার্মেন্টস কোম্পানি তৈরি হয়ে যাবে, এরকমও তো হতে পারে নাকি, আমি জানি না সেটা হবে কিনা। আর যদি হয়ও সেখানে যে উচ্চ মজুরি, সেই মজুরি পেমেন্ট করে দেওয়ার পরে সেগুলো আসলে লাভজনক হবে কিনা। কারণ
বাংলাদেশের পণ্য যদি এই 35% ট্যারিফ ধার্য করেও যদি আমেরিকাতে রপ্তানি করা হয়, তাহলেও তার যে দাম হবে সেই একই পণ্য যদি আমেরিকার মধ্যে যদি উৎপাদিত হয়, আমার মনে হয় যে তারপরও দাম বেশি পড়বে। যেমন ধরা যাক কোনো একটা গার্মেন্টস পণ্যের দাম সব কিছু মিলিয়ে আমেরিকাতে রিটেইলার শপে মনে করেন যে $50 হলো। তো আমেরিকা যদি চিন্তা করে, মানে আমেরিকার কোম্পানিগুলো যদি চিন্তা করে যে এই $50 দিলে পাবলিক আর কিনবে না, অথবা আমরা নিজেরাই এখন গার্মেন্টস ফ্যাক্টরি করে, অথবা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যদি ওখানে গিয়ে বিনিয়োগ করে গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করে যদি এই পোশাক তৈরি করে বা করার সিদ্ধান্ত নেয়, তাহলে কি হবে? দেখা যাবে যে যেহেতু সেখানে উচ্চ হারে এই বেতন, অর্থাৎ আমি যতটা জানি যে আমেরিকার কোনো স্টেটে এখন ওই যে পার ঘন্টা মানে প্রতি ঘন্টা $15 নিচে মনে দেয় না, এটা হলো সর্বনিম্ন। আবার কোনো কোনো জায়গায় তো $18 $19, যেমন নিউ ইয়র্ক সিটিতে, সেখানে রেস্টুরেন্টে যেমন ওই যে ওদের ওই ওয়েন্ডিজ আছে, তারপরে সাবওয়ে আছে, তারপর ম্যাকডোনাল্ডস, তারপরে KFC, এগুলো তো আছেই, এবং এছাড়া আরও অন্যান্য যে সমস্ত রেস্টুরেন্ট আছে, এই জায়গায় যারা কাজ করে আর কি, একেবারে ফিজিক্যাল লেবার দিয়ে কাজ করে, তাদেরও বেতন নাকি আমরা যাদের মানে বাংলাদেশে যাদেরকে আমরা মেসিয়ার বলি, এই কিসিমের আর কি, যারা খাবার টাবার মনে করেন যে প্যাকেট করে দেয় এরকম, তো তাদেরও বেতন নিউ ইয়র্ক সিটিতে আমি যতটা জানি সম্ভবত $18 থেকে $19 প্রতি ঘন্টায়। তো তাহলে ওখানে গার্মেন্টস ফ্যাক্টরি যদি তৈরি করে নিশ্চয়ই এইরকম বেতনই দিতে হবে, মিনিমাম $15 তো দিতেই হবে নাকি। কিন্তু দেখা যাবে যে তাহলেও তাদের উৎপাদিত পণ্যের দাম, ওই যে জিনিসটা বাংলাদেশ থেকে নিয়ে ওখানে রিটেইলার শপে $50 বিক্রি করবে, সেইটা দেখা যাবে যে আমেরিকায় উৎপাদিত হলে এটা $70-80 পড়ে যাবে। অর্থাৎ তারপরেও বাংলাদেশি পণ্য বা অন্যান্য দেশের পণ্য কিন্তু আমেরিকাতে ভালো মতোই চলবে, এটা হলো আমার বিশ্বাস। বাট যে কোনো কারণেই হোক, এখন বাংলাদেশের যে ব্যবসায়ী আছে তারা কিন্তু আশঙ্কিত যে তাদের ব্যবসা বাণিজ্য এখন গুটিয়ে যাবে, তারা লাল বাতি জ্বালাবে। তো এই জন্য সরকারের উপরে ব্যাপক চাপ সৃষ্টি করছে। তো আমরা তো জানি যে ডোনাল্ড ট্রাম্প ভয় পাইছিল প্রথমে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চিঠি পেয়ে, তাই না? এখন ভয় পেয়ে কিন্তু এই যে 2% কমিয়েছিল। তো এখন এই ব্যবসায়ীদের চাপে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের মনে হয় প্রতিনিধি এখন হন্যে হয়ে আমেরিকার বাণিজ্য মন্ত্রণালয়ের লোকজনের সাথে সাক্ষাৎ করার জন্য উঠে পড়ে লাগছে। এখন বাণিজ্য মন্ত্রণালয়ের লোকজনদের সময় আছে কিনা বাংলাদেশের প্রতিনিধির সাথে কথাবার্তা বলার জন্য আমি ঠিক জানি না। হয়তো নিচু লেভেলের কোনো কর্মকর্তা সময় দিলে দিতেও পারে, কিন্তু তার সাথে কথা বললে কি কোনো কাম হবে নাকি? আমার তো মনে হয় যে বাণিজ্য যে সেক্রেটারি, মানে সেখানকার যে কমার্স, মানে সেক্রেটারি অফ কমার্স, তার সাথে যদি ডাইরেক্টলি কথাবার্তা বলা না যায় তাহলে এই শুল্ক কমবে আমার তা মনে হয় না। এখন তারপরেও আমি ঠিক জানি না ঘটনা কি ঘটতে যাচ্ছে, আসলে কমবে কি কমবে না আমি জানি না। বাট এটা আমার কাছে বেশ একটা, মানে এটা আমার কাছে জিজ্ঞাস্য, খালি তাই না, আমার মনে হয় যে আপামর জনগোষ্ঠীর, বিশেষ করে বাংলাদেশের জিজ্ঞাস্য কিন্তু এইটা, যে যার চিঠিতে ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে 90 দিনের জন্য শুল্ক আরও বন্ধ করে রাখলো, সেই তার দেশে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশের ওপরে শুল্ক বস্তুতে আসলে কমালোই না। এটা কোন ধরনের কথা? 37 থেকে 35, তো এটা আসলে কমানো নাকি? এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান করে হয়তো 2% কমিয়েছে। এমনও তো হতে পারতো যে হয়তো ডোনাল্ড ট্রাম্প আরও খেপে গিয়ে 37-এর জায়গায় 47 করে দিত, ডক্টর মোহাম্মদ ইউনূসের কল্যাণে সেটা না করে 2% কমিয়েছে। এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানানো দরকার না? আমি শুনছি এই বাংলাদেশের তরফ থেকে নাকি কয়েক মিলিয়ন ডলার খরচ করে আমেরিকাতে ওই যে কি লবিস্ট ফার্ম নিয়োগ করছে, যারা নাকি মিনিস্ট্রি অফ কমার্স আমেরিকান গভর্নমেন্টের, তাদের সাথে আলাপ আলোচনা করে বাংলাদেশের যে ট্যারিফ কমাবে। কিন্তু যেহেতু একেবারেই কমায় নাই, সুতরাং বাংলাদেশের এই টাকাটা পানিতে গেছে, তাই না? এবং এই লবিস্ট ফার্মকে দেওয়ার নাম করে এখানে না জানি কত টাকা আবার পাচার হয়ে গেছে, তাই না? বিষয়টা তো এরকম অস্বাভাবিক কিছু না।
হয়তো লবিস্ট ফার্মের সাথে চুক্তি আছে, মনে করেন সে $1 মিলিয়ন, তো সেখানে লবিস্ট ফার্মকে দেন নাম করে $5 মিলিয়ন বা $10 মিলিয়ন নিয়ে গেল। এখন এইটা তো আর কেউ পরীক্ষা নিরীক্ষা করবে না। কার বুকের এত বড় পাটা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে জিজ্ঞেস করবে যে আপনারা লবিস্ট ফার্মকে কত টাকা দিছেন, এরকম, অথবা মানে ইত্যাদি ইত্যাদি আর কি। যাই হোক, তো এটা আমাদের একটা জিজ্ঞাসা যে যার চিঠি পেয়ে ডোনাল্ড ট্রাম্প ভয় পেয়ে থরথরি কম্পমান হয়ে কী করলো, ওই শুল্ক বন্ধ করে দিল 90 দিনের জন্যে। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানে বাংলাদেশে কেন এই উচ্চ হারে ট্যারিফ বহাল রাখলো ডোনাল্ড ট্রাম্প, জানি না এর উত্তর কি হবে। বাট এখন শোনা যাচ্ছে যে বাংলাদেশের তরফ থেকে এখন গেছে, আমি জানি না যে আসলেই তারা ওখানে মিনিস্ট্রি অফ কমার্সের যে কমার্স সেক্রেটারি আছে তার সাথে আলাপ সালাপ করতে পারবে কিনা। তবে আমি নিশ্চিত তার সাথে ডাইরেক্টলি আলোচনা যদি না করে তাহলে ওই ট্যারিফ ওটাই বহাল থাকবে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের ভবিষ্যৎ তো বলাই যায় একেবারে ঝরে ঝরে, তাই না। 8 থেকে 10 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতো, এবং যেটার উপরে বিশেষ করে বেঁচে ছিল লক্ষ লক্ষ লোক, তাই না। তো এত লক্ষ লক্ষ লোকের মানে চাকরি চলে গেলে পরে বাংলাদেশের কি অবস্থা হবে আমি ঠিক জানি না। তবে বাংলাদেশের মানুষ যেহেতু এখন ধর্মপ্রান্ত না ধর্মনাদ, এরা অবশ্য ওই মুখ দিয়েছেন যিনি হার দিবেন তিনি, আর বাসনেওয়ালা আল্লাহ মারনেওয়ালা আল্লাহ। ওই আমেরিকায় পোশাক রপ্তানির জন্য যে কারখানাগুলো আছে সেখানে কাজ না করলে তারা না খেয়ে মারা যাবে, এটা তারা বিশ্বাস করে না। আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহর উপরে ভরসা করলে কিন্তু আল্লাহ ফায়দা আছে। যেমন ওই যে বনি ইসরায়েল যখন ওই যে মুসা নবী মিশরের থেকে তাদের কমকে নিয়ে হাজির হয়ে যে মরুভূমিতে ঘোরাঘুরি করছিল, তো সেখানে তো খাদ্য নাই, পানি নাই, তখন কিন্তু মুসা নবী আল্লাহরে ডাকাডাকি করলো যে হে আল্লাহ। অবশ্য মুসা নবী তো আর আল্লাহ ডাকতো না, ডাকতো ইয়াওয়ে, হে ইয়াওয়ে। আমার সাথে যে 6 লক্ষের মতো লোকজন আসছে আমার গোত্রের, তারা তখন না খেয়ে মরতে বসেছে, এই মরুভূমিতে খাদ্য টাদ্য তো কিছু নাই। তখন এই যে আল্লাহ না ইয়াওয়ে দয়া পরবশ হয়ে যে মান্না এবং সালোয়া, এই দুইটা জিনিস কিন্তু এই যে মরুভূমিতে ফেলে ফেলে দিত বেহেশত থেকে, এবং ওই মুসা নবীর কমরা সেগুলো কুটি কুটি খেত। এখন তাদের প্রতি এরকম মানে দয়ার দোষিত্ব হলো কেন ইয়াওয়ে, এবং ইসলাম দাবি করে যে এই ইয়াওয়েই নাকি তার আল্লাহ, তাদের আল্লাহ, এবং কোরআনে এই আল্লাহ আর ইয়াওয়ে আসলে একই। ভালো কথা। তাহলে মুমিন মুসলমান বাংলাদেশে এখন যদি চাকরি হারায় এই গার্মেন্টস ফ্যাক্টরিতে, আমার মনে হয় যে সবাই মিলে যদি আল্লাহর উদ্দেশ্যে কোরাস গায়, না কোরাস না দূর, ওই জিকির করে যে হে আল্লাহ খাদ্য দাও, পানি দাও, খাদ্য দাও, পানি দাও, আমরা তো এখন তোমার উপরে ভরসা করেছি, আমরা আর ইহুদি নাসারা কাফেরদের সাথে ওই ব্যবসা বাণিজ্য করে বেঁচে থাকবো, এটা আমরা চাই না, আমরা তোমার উপরে ভরসা করে আছি। আমার ধারণা তখন আল্লাহ খুশি হয়ে মান্নার চাইতেও আমার মনে হয় যে আরও উত্তম কোনো খাদ্য বাংলাদেশে ফেলে দিতে পারে। আমি বিশেষভাবে আশাবাদী। এখন দেখা যাক কী হয়। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।